হ্যালো ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার তোফায়েলুর রহমান। অনেকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমরা সবাই জানি, যারা হচ্ছে আরএসসি, অ্যাকর্ড, অ্যালায়েন্স বা নিরাপণের সাথে জড়িত, সবাই জানি যে হচ্ছে আমাদের যে কোনো ফায়ারের সেফটি এনশিওর করার জন্য যে প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় সেগুলোর সবগুলোরই সার্টিফিকেশান থাকতে হবে। তো সার্টিফিকেশান থাকতে হবে, এগুলো নিয়ে আগে অনেকবারই অনেক রকম কথা হয়েছে। সবাই আমরা জানি যে হচ্ছে প্রথমেই বিভিন্ন পাম্প আমাদের কয়েকবার চেঞ্জ করা লাগছে। আমাদের বোঝার মধ্যেও কিছু ভুল ছিল। প্রত্যেকটা কম্পোনেন্ট যেগুলো হচ্ছে আমাদের ফায়ার সেফটি এনশিওর করার জন্য লাগানো হবে, সবগুলোরই একটা থার্ড পার্টি সার্টিফিকেশান থাকতে হবে। তো থার্ড পার্টি সার্টিফিকেশান বলতে আমরা সবাই খালি চিন্তা করি ইউএল। আসলে ইউএল ছাড়াও এই পৃথিবীতে অনেক রকমের সার্টিফিকেশান বডি আছে, যারা হচ্ছে এই সার্টিফিকেটগুলো নর্মালি দিয়ে থাকে। তো ইউএল হচ্ছে একটা ইউএস বেসড কোম্পানি। এখানে এফএম আছে, তারপরে হচ্ছে গাইডমার্ক আছে, এফএম আছে, তারপরে হচ্ছে সি সার্টিফিকেট আছে, অনেকগুলো টেস্ট রিপোর্ট আছে যেগুলো অ্যাকর্ড হয়তো অ্যাকসেপ্ট করে। তা আমরা হয়তো জানি না ইউএল ছাড়া আমরা অনেকেই অনেকগুলোর নাম হয়তো আগে কখনো শুনিনি। তো আজকে কোন কোন প্রোডাক্টের কী ধরনের সার্টিফিকেশান থাকে এবং সার্টিফিকেশনগুলো কীভাবে করতে হয় সেটা নিয়ে আজকে একটু আমি কথা বলবো। তো শুরুতেই বলে নিচ্ছি যে হচ্ছে আমাদের দেশে সার্টিফিকেশনের এই ইস্যুটা নতুন করে এসেছে। 14-15 সালে যখন অ্যাকর্ড আসে তখন থেকেই সার্টিফিকেশনের কথাটা শোনা যায়। তার আগে আমরা প্রোডাক্ট ব্যবহার করতাম, অনেক প্রোডাক্টই অনেক সেফটি প্রোডাক্ট বা অন্য অনেক ধরনের প্রোডাক্টই ব্যবহার করতাম, কিন্তু প্রোডাক্টগুলো ব্যবহারের সময় আমরা এই ধরনের সার্টিফিকেশনের কথা চিন্তা করতাম না। তো সার্টিফিকেশন হচ্ছে এমন একটা জিনিস যে এর মাধ্যমে একটা প্রোডাক্ট যে এটা 100% বা 150% এফিসিয়েন্সিতে যেই কাজটা করবে, কাজটা কি করবে, কিভাবে এটা বানালে এই ধরনের একটা পাওয়া যাবে, সেই ধরনের একটা স্ট্যান্ডার্ড ফলো করে জিনিসটা বানানোর পরে একটা থার্ড পার্টি চেক করার পরে একটা সার্টিফিকেশন দেয়। তো এখন সব কিছুরই সার্টিফিকেশনের সিস্টেম আছে, কিন্তু কারণ হচ্ছে আমি যদি একটা ফায়ার সেফটি ইকুইপমেন্ট বসালাম, পাম্প, এখন এটার যদি সার্টিফিকেশন না থাকে, এখন দেখা গেছে এটা হয়তো ফেল করার সম্ভাবনা খুব বেশি থাকে। যে হচ্ছে এটা আসলে অ্যাকচুয়ালি যেইভাবে বানানোর কথা, যে বিষয়গুলো থাকার কথা, সেগুলো থাকার পরে একটা সার্টিফিকেশন হয়ে থাকে। তো এগুলোর যদি কোনো একটা কম থাকে, সেক্ষেত্রে হয়তো পাম্পটা ফেল করার একটা সম্ভাবনা থাকে। তো ফায়ার পাম্প বসাচ্ছি হচ্ছে ইমার্জেন্সি ব্যবহারের জন্য, বা ফায়ার ইকুইপমেন্টগুলো ব্যবহার করি ইমার্জেন্সি ব্যবহারের জন্য। ইন কেস অফ যদি কোনো কারণে ফেল করে সিস্টেমটা, সেই ক্ষেত্রে হয়তো আমাদের এত টাকা খরচ করে এই সিস্টেমটা বসানোর ফলাফল আমরা পাবো না। তো সেজন্য থার্ড পার্টি সার্টিফিকেট আছে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে আমরা নিজেরাও হয়তো একটু শান্তিতে থাকতে পারবো, যে হচ্ছে আমাদের সেফটি নিশ্চিত করার ক্ষেত্রে এটা একটু একটা মাদার ভূমিকা পালন করবে। যে হচ্ছে অ্যাকচুয়ালি যে থার্ড পার্টি এটা টেস্ট করেই বলছে যে হচ্ছে এই জিনিসটা এইভাবে কাজ করবে। তো আমরা সবাই জানি যে সার্টিফিকেশনের অনেকগুলো অথরিটি আছে, অনেকগুলো সার্টিফিকেশন বডি আছে। তো আজকে আমরা কথা বলবো অ্যাকচুয়ালি অ্যাকর্ড তো এখন আর নাই, এখন তো আরএসসি হয়ে গিয়েছে, রেডিমেড গার্মেন্ট সাস্টেনেবিলিটি কাউন্সিল নতুন করে গঠিত হয়েছে। তো এখন ওনারা অবশ্য সব কিছু অ্যাকর্ডের মতোই সিস্টেমগুলো ওনারা দেখবে। তো অ্যাকর্ডের যে রেখে যাওয়া যে সিস্টেমগুলো, যে রেখে যাওয়ার যে নিয়ম নীতিগুলো, সেগুলোই হচ্ছে আরএসসি মূলত ফলো আপ করবে। তো আজকে আমি অ্যাকচুয়ালি সার্টিফিকেশন নিয়েই কথা বলবো। তো শুরুতে যদি বলি ফায়ার ডোরের অনেক ধরনের সার্টিফিকেটই থাকে, যেমন হচ্ছে ইউএল সার্টিফিকেটটা আমরা সবাই খুব পরিচিত। ইউএলের একটা নির্দিষ্ট নাম্বার থাকে, প্রোডাক্টের গায়েও সেই নাম্বারটা লেখা থাকে, অনেক সময় লেখা থাকে না, লেখা থাকবে কি থাকবে না সেটা ইউএলের সার্টিফিকেটে মেনশন করা থাকে। ইউএলের সার্টিফিকেটে যেভাবে মেনশন করা থাকে সেভাবে যদি প্রোডাক্টের গায়ে লেখা থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো ইউএল হচ্ছে একটা ইউএস বেসড কোম্পানি। তো ইউএল, এফএম, তারপরে ওয়ারিংটন, তারপরে ইন্টারটেক অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো থার্ড পার্টি লিস্টিং থাকলেই ফায়ার ডোরের ক্ষেত্রে এটা মেনে নেওয়া হয়। তো নর্মালি ইউএল সবাই পরিচিত, সবাই চিনে, কারণ ইউএল বাংলাদেশে শুরুতেই অনেক কিছু করেছিল, যে স্পন্সর করেছিল বা হচ্ছে বিভিন্নভাবে বাংলাদেশে তাদের অফিস আছে, সেই কারণে ইউএলটা একটু জনপ্রিয় হয় এবং ইউএল নামটা সবাই চিনে, জানে। অন্যান্য সার্টিফিকেশন বডিগুলোও অনেকেই জানে, আবার অনেকে জানে না। তো ফায়ার ডোরের ক্ষেত্রে আমি দেখেছিলাম অনেক দিন আগে যে একটা ফায়ার ডোর ছিল ওয়ারিংটন সার্টিফিকেটের, একজোবা ফায়ার ডোর, ব্র্যান্ডের নাম হচ্ছে একজোবা, আমরা অনেকেই চিনি না, ওয়ারিংটন সার্টিফিকেট। তো শুরুতে এটা নিয়ে আমি অ্যাকর্ডে যখন অডিট হয়
তখন একট বলেছিল যে আসলে এটার সার্টিফিকেশন নিয়ে ওনাদের কনফিউশন আছে। এখন ইউএল এর সার্টিফিকেট যেভাবে চেক করা যায়, অনেকগুলো সার্টিফিকেট একই ক্রাইটেরিয়ায় বানানো হয় না, চেকও করা যায় না। তবে ম্যাক্সিমাম সার্টিফিকেটেরই একটা জিনিস মিলে, যে হচ্ছে এই সার্টিফিকেটের লোগো বা হচ্ছে একটা কোনো একটা প্রমাণ বা হচ্ছে একটা প্রোডাক্টের গায়ে থাকতে হবে। প্রোডাক্টের গায়ে যদি ওই সার্টিফিকেশনের কোনো মার্ক বা কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে এটা সার্টিফিকেট আছে কি নাই সেটা বলা হচ্ছে একটু মুশকিল হবে। যেমন ফায়ার ডোরের ক্ষেত্রে যদি বলি, ফায়ার ডোরের প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে সার্টিফিকেট থাকতে হবে। যেমন ফায়ার ডোরের ভিতরে, ফায়ার ডোরের প্রথমে যদি বলি, ফায়ার ডোরের একটা ফ্রেম থাকে, ফ্রেমের একটা সার্টিফিকেট নাম্বার থাকে। তারপরে হচ্ছে ফায়ার ডোরের দুইটা পাল্লা থাকবে, যদি ডাবল ডোর হয় আর সিঙ্গেল ডোর হলে একটা পাল্লা থাকবে, সেক্ষেত্রে পাল্লার সার্টিফিকেট থাকবে। তারপরে হচ্ছে আমরা যদি চিন্তা করি ওখানে একটা ভিশন গ্লাস থাকবে, তাহলে ভিশন গ্লাসটার একটা সার্টিফিকেট থাকবে। একটা সার্টিফিকেটের ভিতরেই সবগুলো কম্পোনেন্ট যদি লেখা থাকে তাহলেও হবে। আর যদি না আলাদা আলাদা সার্টিফিকেট, আলাদা আলাদা কোম্পানি হয়, সেক্ষেত্রে আলাদা আলাদা সার্টিফিকেশনও থাকতে হবে। মূল কথা হচ্ছে একটা ফায়ার ডোরের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোতেই সার্টিফিকেশনের একটা নাম্বার থাকতে হবে। না হলে কোনো একটাতে যদি না থাকে, সেই ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে ওই প্রোডাক্টটা হচ্ছে সার্টিফিকেট ছাড়া। যেমন ফায়ার ডোর একটা জায়গায় এনে অ্যাসেম্বল করা হয়, তো যখন অ্যাসেম্বল করা হয় তখন একটা কোম্পানি বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন পার্টসপাতিগুলো সংগ্রহ করে এক জায়গায় করার পরে এটার অ্যাসেম্বল করা হয়। তো দেখা গেছে ডোর ক্লোজার সার্টিফিকেট আছে কি না, তারপর পেনিক ভারের সার্টিফিকেট আছে কি না, পেনিক বার বা পুশবার যাকে বলে, তারপরে ফায়ার ডোরের যে পাল্লা আছে সেটা সার্টিফিকেট আছে কি না, তারপরে হচ্ছে ফায়ার ডোরের যে ফ্রেম আছে সেটা সার্টিফিকেট আছে কি না, আমাদের সবগুলো সার্টিফিকেট আলাদাভাবে চেক করে নিতে হবে। যদি আমরা চেক করে না নেই, তখন দেখা গেছে যখন অডিট হবে, অডিট আসবে, এসে চেক করবে, চেক করে বলবে আপনার সব ঠিক আছে, শুধু ভিশন গ্লাসের সার্টিফিকেট নাই। অথবা আপনি যে এখানে হিঞ্জ ইউজ করছেন, যে কবজা লাগানো হয়েছে, সেই হিঞ্জের কোনো সার্টিফিকেট নাই। তো সেই ক্ষেত্রে আমাদের যখন দরজা লাগাবো তখন অবশ্যই আমাদের হিসেবে রাখতে হবে যে হচ্ছে আমাদের সবগুলো জিনিসেরই কম্পোনেন্টেরই আলাদা আলাদাভাবে সার্টিফিকেশন দেওয়া আছে। অথবা আমরা যদি চিন্তা করি ইউএল না, এটা অন্য কোনো ওয়ারিংটন সার্টিফিকেট, তাহলে ওয়ারিংটন সার্টিফিকেটটা কিভাবে দেয় বা কি কি নমুনা থাকলে বলা যাবে যে ওয়ারিংটন সার্টিফাইড ডোর এইটা, সেগুলোও হচ্ছে আপনার ওয়ারিংটনের ওয়েবসাইটে গেলে দেখে নিতে পারবেন। তো অ্যাকচুয়ালি এখানে এক একটা সার্টিফিকেশন বডি এক একভাবে তার সার্টিফিকেট প্রদান করে থাকে। তো সার্টিফিকেট সম্পর্কে যদি সঠিক নলেজ না থাকে, তাহলে আপনি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যে কোনো ঝুঁকিপূর্ণ একটা অবস্থায় পড়ে যেতে পারেন। যে দেখা গেল আপনি আপনার ফ্যাক্টরিতে ফায়ার ডোর লাগিয়েছেন, যেটা আসলে অ্যাকচুয়ালি সার্টিফিকেট যুক্ত ছিল না। তো সেই জন্য অবশ্যই ফায়ার ডোর কেনার ক্ষেত্রে যথোপযুক্ত সার্টিফিকেট চেক করে নেবেন। যদি পারেন আরএসসির সাথে শেয়ার করতে পারেন, শেয়ার করে তাদের থেকে শিওর হয়ে নিতে পারেন যে অ্যাকচুয়ালি সার্টিফিকেটগুলো ঠিক আছে কিনা। তারপরে যদি আমি বলি ফায়ার পাম্পের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ফায়ার পাম্পের দুইটা পার্ট থাকে। যেমন হচ্ছে আমি যদি ডিজেল পাম্প হিসেব করি, একটা ডিজেল পাম্পের একটা পাম্পের দেখা গেছে দুইটা ড্রাইভার থাকে আলাদা আলাদা, একটা ইলেকট্রিক্যাল ড্রাইভার থাকে, একটা ডিজেলের ড্রাইভার থাকে, আলাদা আলাদা দুইটা পাম্প হয়, একটা ইলেকট্রিক্যাল ড্রিভেন হয়, একটা হচ্ছে ডিজেল ড্রিভেন হয়। তো যেটা ডিজেল ড্রিভেন হয় সেটা ডিজেলের অবশ্যই একটা ইঞ্জিন থাকে আর হচ্ছে একটা পাম্প থাকে। আবার ইলেকট্রিক্যাল ড্রিভেন যেটা হয় সেটারও ইলেকট্রিক্যালের একটা মোটর থাকবে আর একটা হচ্ছে পাম্প থাকবে। তো এখন আগে যেই মানুষ অনেকেই ভুল করেছেন যে হচ্ছে দেখা গেছে পাম্পের সার্টিফিকেট আছে, পাম্পের গায়ে লিখে আছে যে হচ্ছে এটা সার্টিফাইড, কিন্তু এটার সাথে যে ড্রাইভার লাগানো আছে, যে ড্রাইভার লাগানো আছে সেই ড্রাইভার দেখা গেছে ইউএল সার্টিফাইড না। তো সেক্ষেত্রে অনেকেই ধরা খেয়েছেন। তো অ্যাকচুয়ালি এখানে যেহেতু দুইটা কম্পোনেন্ট আছে, দুইটা না ঠিক তিনটা কম্পোনেন্ট আছে। যেমন ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যদি বলি, ডিজেল ইঞ্জিন এটার একটা সার্টিফিকেট লাগবে। তারপরে যদি হিসেব করি ডিজেলের পাম্পের একটা সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে একটা কন্ট্রোলার থাকবে, সেই কন্ট্রোলারেরও একটা সার্টিফিকেট থাকতে হবে। তো ডিজেল ইঞ্জিন, পাম্প, কন্ট্রোলার, এই ক্ষেত্রে তিনটা জিনিসের তিনটা আলাদা সার্টিফিকেট হবে। তিনটা সার্টিফিকেট যদি না থাকে সেই ক্ষেত্রে বলা হবে যে এটা হচ্ছে আসলে সার্টিফাইড প্রোডাক্ট না। যদি একটাও না থাকে সেই ক্ষেত্রে এটা মানা হবে না, কারণ তিনটা জিনিসের সমন্বয়ে আমি পাম্পটা চালাবো। যখন আমি তিনটা জিনিসের সমন্বয়ে চালাবো তখন দেখা যাবে যে হচ্ছে আমার এই যে পাম্প বা যদি কোনো একটা জিনিসই ফেল করে, তাহলে অবশ্যই আমাদের ফায়ার সেফটিটা কাজ করবে না, এনশিওর হবে না। তো সেই জন্য আমাদের ডিজেল ইঞ্জিন যদি হিসেব করি তাহলে অবশ্যই তার তিনটা জিনিসেরই ইউএল সার্টিফিকেট থাকতে হবে। আবার ইলেকট্রিক্যালের মোটরের ক্ষেত্রে মোটরের সার্টিফিকেট থাকতে হবে, পাম্পের সার্টিফিকেট থাকতে হবে, আবার ইলেকট্রিক্যালের কন্ট্রোলারেরও সার্টিফিকেট থাকতে হবে।
যদি 3টা জিনিসের কম্পোনেন্টের সার্টিফিকেট না থাকে, শুধু যদি ইঞ্জিনের ঠিক থাকে কিন্তু ইঞ্জিনের সাথে যদি তার ঠিক না থাকে, যে হচ্ছে পাম্পের সার্টিফিকেট না থাকে তাহলে পাম্প ফেল করবে, অথবা ইঞ্জিনের সার্টিফিকেট না থাকলে ইঞ্জিন ফেল করবে, অথবা যদি কন্ট্রোলার সার্টিফিকেট না থাকে তাহলে কন্ট্রোলার ফেল করবে। এই জন্য 3টা ইকুইপমেন্টেরই আলাদা করে সার্টিফিকেট থাকতে হবে। তো এগুলোর যদি সবগুলোর সার্টিফিকেট নর্মালি ফায়ার পাম্পের ক্ষেত্রে ইউএল অথবা এফএম এই দুটো সার্টিফিকেটই অ্যাভেলেবেল পাওয়া যায়। তো সেগুলো একটু ভালোভাবে অনলাইনে ইউএলের যেহেতু ডাইরেক্টরি আছে আপনারা চেক করে নিতে পারেন, অথবা ফায়ার পাম্প কেনার আগে আপনারা পাম্পের, ইঞ্জিনের, তারপর হচ্ছে কন্ট্রোলারের সার্টিফিকেটগুলো আপনারা অনলাইনে চেক করে নিতে পারেন। আরও যদি কোনো কনফিউশন থাকে আপনারা ইউএলকে মেল দিতে পারেন, uel.com ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনারা এটা চেক করতে পারবেন, অথবা আপনারা ওয়েবসাইটের মাধ্যমে ওদেরকে মেল দিতে পারবেন, মেলের মাধ্যমে, তাহলে আপনাদেরকে হয়তো তারা একটা ভালো ফিডব্যাক দেবে। কারণ যেহেতু ইউএসএ বেসড, আমি কয়েকবারই তাদের সাথে যোগাযোগ করেছি, তারা প্রতিবারই আমাকে খুব ভালোভাবে রেসপন্স করেছে। তো পাইপের ক্ষেত্রে যদি বলি, নর্মালি পাইপের ক্ষেত্রে বলা হয় NFPA 13 আর 14 অনুসারে পাইপগুলো এনশিওর করতে হবে। কারণ আমি যদি ইঞ্জিন ঠিক করে লাগানো হলো, পাম্প ঠিক আছে, ইউএল লিস্টেড লাগানো হলো, জকি পাম্পটা অবশ্যই NFPA-তেই বলা আছে জকি পাম্প নন লিস্টেড হলেও কোনো সমস্যা নেই। জকি পাম্প আমরা নন লিস্টেডও লাগাইতে পারবো, এবং ইউএল হয়তো পাওয়া গেলেও হয়তো লাগানো মানে যাবে না। তো আবার ভালভ অ্যাক্সেসরিজের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, ভালভ অ্যাক্সেসরিজের কান্ট্রি অফ অরিজিনটা খুব ইম্পর্টেন্ট। যেমন আপনি যদি চাইনিজ একটা ভালভ লাগান, এটা ইউএল লিস্টেড হলেই কি বা না হলেই কি। অনেক ক্ষেত্রে মানুষ একটা জিনিস ভুল করে, মানুষ চিন্তা করে যে প্রোডাক্টের যদি ইউএল সার্টিফিকেট থাকে তাহলে এটা হচ্ছে 100% ভালো, এটা ধরে নেয়। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। আপনি যদি একটা ইউএসের পাম্প কিনেন আর আপনি যদি একটা দুবাইয়ের পাম্প কিনেন, তাহলে অবশ্যই দুইটা একরকম কাজ করবে না। আপনি যদি একটা জার্মানির ভাল্ব কিনেন আর একটা যদি আপনি অন্য কোনো দেশের ভাল্ব কিনেন, তাহলে অবশ্যই একরকম কাজ করবে না। তো এই প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আপনি প্রাইসের দিকে না তাকিয়ে হয়তো এটার কোয়ালিটি, এটার কান্ট্রি অফ অরিজিন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অনলাইনে চেক করে নিতে পারেন। এগুলো চেক করে নিলে এগুলোর লঞ্জিভিটি হয়তো ভালো থাকবে। যেমন আমি আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে আমি বেশ কিছু পাম্প, বিভিন্ন ব্র্যান্ডের পাম্প বসিয়েছি। তা আমার এক্সপিরিয়েন্সের থেকে বলছি যে হচ্ছে আমার ইউএসএর থেকে যে পাম্পগুলো কিনা, ইউএসএ বেশ বা ভালো দেশের যেগুলো, ব্র্যান্ডের নাম বললাম না, ও পাম্পগুলো খুবই ভালো হয়। কিন্তু দেখা গেছে অন্য মিডল ইস্ট বা অন্য দেশের যে পাম্পগুলো হয় সেগুলোর কার্যকারিতা অনেক ক্ষেত্রেই দেখা গেছে ইউএসএর পাম্পের মতো হয় না। যে অনেকে মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক কথাই বলবে, কিন্তু আসলে এগুলো হয়তো কানে না নিয়ে নিজেরা হয়তো আপনারা নেটের মাধ্যমে যাচাই করে নিতে পারবেন। তারপরে ভালভ অ্যাক্সেসরিজ যদি উল্টোপাল্টা হয়, সেক্ষেত্রে যদি এটার ভালভ অ্যাক্সেসরিজ যদি সার্টিফিকেট না থাকে, প্রপার সার্টিফিকেশন না থাকলে এগুলো আসলে অ্যাকচুয়ালি ফায়ার সেফটি সিস্টেমে ব্যবহার করা ঠিক না। কারণ ফায়ার সেফটি হচ্ছে ইমার্জেন্সি একটা সিস্টেম, এবং এটা হচ্ছে ইমার্জেন্সি যখন হবে তখন আপনার কাজে লাগবে। তো ইমার্জেন্সি হলে যদি কোনো একটা কিছু ফেল করে, সেই ক্ষেত্রে আপনি হয়তো টোটাল যে এত টাকা খরচ করে সিস্টেম লাগিয়েছেন সেটা হয়তো ফেল করবে। সুতরাং সব কিছুর জন্যই আপনাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। যেমন ভালভ অ্যাক্সেসরিজের ক্ষেত্রে আপনার ইউএল, এফএম, এলপিসিবি, তারপরে সিএসটিবি অথবা কাইট মার্কের লোগো, অথবা স্যাটেস্কো, সিঙ্গাপুর, অথবা ইকুইভ্যালেন্ট কোনো থার্ড পার্টি সার্টিফিকেট হলে সেটা অ্যাকসেপ্টেড হয় ভালভ অ্যাক্সেসরিজের ক্ষেত্রে। আর আমরা যদি ভালভ অ্যাক্সেসরিজ, তারপরে পাম্প, তারপরে হচ্ছে পুরো সিস্টেমটা যদি আমরা ইউএল লিস্টেডের মধ্যে থাকি, একটা থার্ড পার্টি সার্টিফিকেশনের মধ্যে থাকি, তাহলে সিস্টেমটা ফেল করার সম্ভাবনা কমে আসবে। এবং যেহেতু মানব সৃষ্ট একটা সিস্টেম, ভুল হতেই পারে, সমস্যা হতেই পারে, তারপরেও ইউএল সার্টিফিকেশনের মাধ্যমে করার ফলে এটার নিশ্চয়তাটা বেশি হয় যে না, এই জিনিসটা এরকমভাবে হয়তো এই ঝামেলা হবে না। তো ভালভ অ্যাক্সেসরিজের বিষয়ে জানলাম, এখন জানবো ফায়ার অ্যালার্মের বিষয়ে। ফায়ার অ্যালার্ম প্যানেল বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন মডেলের বাংলাদেশে পাওয়া যাচ্ছে। ফায়ার অ্যালার্ম প্যানেলের ক্ষেত্রেও আপনাদের অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে ইউএল সার্টিফিকেট হলেই হবে না, ইউকে হলেও হবে না। ভালো ব্র্যান্ড, ভালো কোয়ালিটি, ভালো কিছু খুঁজে নেটে দেখে যারা ব্যবহার করছে তাদের কাছ থেকে জেনে তারপরে হচ্ছে ব্যবহার করাটা উত্তম। কারণ ফায়ার অ্যালার্ম সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেটা আসলে বাংলাদেশের জন্য খুবই কঠিন চালানোটা। কারণ ম্যানুফ্যাকচারার বলে যে 6 মাসে একবার ডিভাইস ক্লিন করলে হবে, কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি, ফ্যাক্টরিতে যে পরিমাণ ময়লা ধুলাবালি থাকে, সেই ক্ষেত্রে ও ম্যানুফ্যাকচারের গাইডলাইন মেনে পরিষ্কার করলে হয়তো ডিভাইসগুলো টিকে থাকবে না। এগুলো হয়তো খুব আরও বেশি মাত্রায় পরিষ্কার করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য সবগুলো প্রোডাক্টই চ্যালেঞ্জ। যেমন আমি যদি ফায়ার ডোরের কথা বলি, ফায়ার ডোর র্যান্ডম নষ্ট হয়ে যাচ্ছে। একটা ফ্যাক্টরিতে কয়েক লাখ টাকার ফায়ার ডোর লাগানোর পরে খুব বেশি দিন এগুলোর লঞ্জিভিটি রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে।
তো ভালো ব্র্যান্ড দেখে কিনলে হয়তো এই সমস্যা থেকে একটু হয়ে আসা যাবে। তো ফায়ার অ্যালার্মের বিষয়টা হচ্ছে যদি আপনি ভালো ব্র্যান্ডের প্যানেল কিনেন, আর হচ্ছে যে ইউএল লিস্টিং সার্টিফিকেটটা আপনার সব কিছুর জন্য চেক করে নিতে হবে। যেমন ফায়ার অ্যালার্ম প্যানেলের ক্ষেত্রে যদি বলি, ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেলের তো সার্টিফিকেট থাকতেই হবে স্পেসিফিকভাবে। তারপরে হচ্ছে এটার যে ডিভাইস থাকবে, যেমন স্মোক ডিটেক্টর, মাল্টি ডিটেক্টর, হিট ডিটেক্টর, তারপরে হচ্ছে আরও যে মডিউলগুলো থাকবে, তারপরে হচ্ছে সবগুলো ডিভাইসেরই আপনার সার্টিফিকেট থাকতে হবে। আমরা যদি এডিশনাল কোনো পাওয়ার সাপ্লাই ইউজ করি, অথবা হচ্ছে কোনো ন্যাক কার্ড ইউজ করি, সাউন্ডারের জন্য কোনো এডিশনাল ন্যাক কার্ড ইউজ করি, সব কিছুর জন্যই সার্টিফিকেট থাকতে হবে। আপনি যদি বুঝে শুনে সব কিছু কাজ করেন, সেই ক্ষেত্রে অ্যাকর্ড বা অ্যালায়েন্স বা আরএসসি বা নিরাপদ, যার কথাই বলি না কেন, যে কোনো স্ট্যান্ডার্ড ধরে কাজ করলে কেউ কখনো বলতে পারবে না যে জিনিসটা ভুল হয়েছে। তো আমরাই সবসময় ভুল করি যে আমরা নিজেদের মতো করে ফেলি, বা আমরা বুঝতে পারি না অ্যাকচুয়ালি যে কোনো একটা সাপ্লায়ার বললো যে হচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা সার্টিফিকেট আছে, এটা নাই, এটা লাগে না, এটা কেউ চায় না, এই ধরনের কথাগুলো আসলে না শুনে আমরা হয়তো এনএফপিএটা পড়ে নিতে পারি। এনএফপিএতে সব কিছু সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়া আছে যে হচ্ছে কোন জিনিসের সার্টিফিকেট লাগবে, কোন জিনিসের লাগবে না, কোন জিনিসটা অবশ্যই লাগবে। এই বিষয়গুলো হয়তো আমরা এনএফপিএ থেকে দেখে নিতে পারি। তো ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে অবশ্যই ইউএল, এফএম, এলপিসিবি, বিডিএস, তারপর হচ্ছে এনর, বিএসআই, সিএসটিবি, এ প্লাস, এনপিআই, তারপর হচ্ছে বোস্যাক, তারপরে বিনর, সিএনবিউপি, সিএনপিপি এবং অনেক ধরনের থার্ড পার্টি সার্টিফিকেট আছে ফায়ার অ্যালার্মের প্রোডাক্টের ক্ষেত্রে। তো আমরা ফায়ার অ্যালার্মের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই আগে আমরা এই সার্টিফিকেটগুলো যাচাই করে নিব। যেই সার্টিফিকেটের কথাগুলো, যে অনেকগুলো সার্টিফিকেটের কথাই বললাম, সবগুলো হয়তো একরকমভাবে যাচাই করতে পারবেন না, এক একটা আলাদা আলাদাভাবে যাচাইয়ের সিস্টেম থাকে। সুতরাং সেইভাবে তার ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন সার্টিফিকেটটা কীভাবে যাচাই করা যায়। তো ফায়ার অ্যালার্মের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফায়ার অ্যালার্ম কেবল। তো কেবল যাচাইয়ের ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে হচ্ছে ইউএল, এলপিসিবি, শ্রীরাম টেস্ট অথবা সিপিআরআই টেস্ট রিপোর্টের হলে অ্যাকর্ড মেনে যায় যে হচ্ছে এটা ঠিক আছে। তো এখানে একটা কথা বলে রাখি যে হচ্ছে আমাদের যে টেস্ট রিপোর্টগুলো আছে, টেস্ট রিপোর্টের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে টেস্ট রিপোর্ট হয় হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাবেলের এক পিস ক্যাবেল সে ল্যাবরেটরিতে টেস্ট করছে। তো আমাদের যে রিপোর্টটা জেনারেট হয় ওখানে বলা থাকে যে একটা এই মার্কের যে হচ্ছে এই গায়ে লেখা ছিল এরকম যে শ্রীরাম সুপার সাইন 2.5 RM ক্যাবেল ইন্টু হচ্ছে এটা ফায়ার অ্যালার্ম ক্যাবেল বা এফপিআরএল ক্যাবেল বা এফপিএস ক্যাবেল বা কিছু একটা লেখা থাকবে। তো যেইটা টেস্ট স্যাম্পলে লেখা ছিল সেটা টেস্ট রিপোর্টেও লেখা থাকবে, সেম নাম থাকতে হবে, এবং ফিল্ডে যেই ক্যাবেল লাগানো থাকবে সেটার নামের সাথে রিপোর্টের নাম একেবারে মিল থাকতে হবে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি নামের মিল না থাকে সেই ক্ষেত্রে তো সমস্যা। আমি টেস্ট করিয়েছি এই ক্যাবেলের, এখন আমি বলতেছি এরকম না। তো যাই হোক, এখন আবার ইউএল ক্যাবেল হলেও একটা সমস্যা আছে। ইউএল ক্যাবেলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইউএল ক্যাবেল অনেক 2 নাম্বার আছে বাংলা মার্কেটে। 2 নাম্বার ক্যাবেলটা অবশ্যই আপনারা ভালোভাবে বুঝে শুনে চেক করে নিতে হবে। যেমন অনেক ম্যানুফ্যাকচারার, অনেক সাপ্লায়ার আছে বাংলাদেশে যারা হচ্ছে চায়না থেকে এনে বলে এটা ইউএল সার্টিফিকেট। তো চায়না থেকে, যেমন চায়নার টিএনজি ক্যাবেল বা কিছু ক্যাবেল আছে, আপনারা দেখতে পারেন যে শিপমেন্টের কাগজ দেখতে পারেন, যে কাগজের মাধ্যমে আপনি শিওর হতে পারেন যে হ্যাঁ এটা হয়তো টিএনজি থেকে সরাসরি শিপমেন্ট হয়েছে। তো ক্যাবেলের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা শিওর হয়ে যদি না লাগান সেক্ষেত্রে বিপদ হতে পারে। আর যে প্রোডাক্টগুলো আছে যেমন জিপসাম বোর্ড, এগুলোর ইউএল, এফএম, কাইটমার্ক, ইউএলের ডিজাইন আছে নির্দিষ্ট, স্পেসিফিক ডিজাইনের স্পেসিফিক প্রোডাক্ট যদি লাগানো হয়, লিস্টিং যদি থাকে, সেক্ষেত্রে অডিটের কোনো অবজারভেশন থাকবে না। আবার ফায়ার ডোরের ক্ষেত্রে আর লিফটের ডিরোর অথবা এর ক্ষেত্রে যদি বলি, অবশ্যই থার্ড পার্টি সার্টিফিকেট থাকতে হবে। তো থ্যাংক ইউ, আজকে এখানেই, বাই।